2025 সালের 23 মে সকাল প্রায় 9:45 হানিমুনে মেঘালয় ভ্রমণে আসা সোনম ও রাজাকে দুর্ঘটনাক্রমে ক্যামেরাবন্দি করে ফেলেন পর্যটক দেব সিংহ। দেবের 360 ডিগ্রি ক্যামেরায় দেখা যায় সোনম এক হাতে পলিথিনের ভেতরে রেনকোট নিয়ে হাঁটছে, আর তার পেছনে রাজা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও হাতে পানি বোতল নিয়ে এগোচ্ছে। তারা তখন নোঙ্গিয়াতের থেকে ফিরছিল এবং মাওলা খিয়াতের দিকে উঠছিল। এর ঠিক একদিন আগে অর্থাৎ 22 মে 2025-এ রাজা ও সোনম দুজনেই কালো রেনকোট পরে স্কুটিতে মেঘালয়ের সোহরা, যা চিরাপুঞ্জি নামেও পরিচিত, সেখানে গিয়েছিল। সেখানে তারা মনহা হোটেলের সামনে থামলেও কোনো ফাঁকা রুম পায়নি। তাই তারা পরের দিন নোঙ্গিয়াতের ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে ট্রেকিং করার সুবিধার্থে তাদের স্যুটকেসগুলো শুধু হোটেলের লকার রুমে জমা রেখে দেয়, কারণ এত ভারী লাগেজ নিয়ে পাহাড়ি ট্রেক করা সম্ভব ছিল না। তাই তারা তখন 2টা স্যুটকেস থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে স্কুটিতে রাখল। রাজা আইডি নিয়ে রিসেপশনে বসে ফর্ম পূরণ করছিল, আর সেই সময় সাদা শার্ট পরা সোনম বাইরে হাঁটতে হাঁটতে ফোনে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর লাগেজ হোটেলের লকারে জমা দিয়ে তারা দুজন স্কুটিতে উঠে রওনা দিল। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ ফুটেজগুলো শুধু ভ্রমণের মুহূর্তই ধরে রাখেনি, বরং এমন কিছু গোপন সত্য লুকিয়ে রেখেছে যা পরে একটি বড় মামলার ডিজিটাল প্রমাণ হয়ে পুরো দেশকে নাড়িয়ে দেবে। একই দিন দুপুর 1:43 রাজার মায়ের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। মায়ের কণ্ঠে উদ্বেগ ভর করেছিল। তুমি কোথায়? উপরে পাহাড়ে নাকি নিচে নামছ? কিন্তু তখন তিনি বুঝতেই পারেননি এটাই ছেলের কণ্ঠ শোনার শেষ সুযোগ। এই কলের পর থেকেই পরিবার সোনম আর রাজাকে হাজার চেষ্টা করেও আর কোনো যোগাযোগ করতে পারছিল না। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা আর সোনম রঘুবংশীর বিয়েটা কয়েকদিন আগেই বড় ধুমধাম করে সম্পন্ন হয়েছিল। নবদম্পতি এরপর প্রথমে গৌহাটি গিয়ে কামাখ্যা দেবীর দর্শন করে, তারপর হানিমুন কাটাতে মেঘালয়ের পথে রওনা দেয়। পরিবারে তখন আনন্দের সীমা ছিল না। সবাই ফোনে তাদের খোঁজ খবর নিচ্ছিল। এমনকি রাজার মা শুধু ছেলের সাথেই নয়, সোনমের সাথেও আলাদা করে কথা বলেছিলেন। সোনম ফোনে বলেছিল, এটা একদম জঙ্গল জানো, চারপাশে ঘন জঙ্গল, আর পাহাড়গুলো ভীষণ খাড়া, উঠতে কষ্ট আবার নামাটাও সমান খাড়া। তারপরেও তারা পাহাড়ের চূড়োয় ওঠার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু 23 মে দুপুরের পর থেকেই দুজনের ফোন একেবারে বন্ধ হতে শুরু করে। প্রথমে পরিবার ভেবেছিল নেটওয়ার্কের সমস্যা হবে, কারণ রাজা নিজেও শেষবার মাকে বলেছিল নেটওয়ার্ক কাজ করছে না, ইন্টারনেট একদমই চলছে না। মাঝে মধ্যে নেটওয়ার্ক আসলেও ঠিক মতো কাজ করছিল না। তবে 24 ঘন্টা পেরিয়ে গেলেও যখন তাদের সাথে আর কোনো যোগাযোগ সম্ভব হলো না, তখন পরিবারের উৎকণ্ঠা বেড়ে গেল। নতুন বিয়ে, অচেনা পাহাড়ি এলাকা, দুর্গম পথ, সব মিলিয়ে ভেতরে ভেতরে এক অজানা আশঙ্কা ও আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। রাজার পরিবার তৎক্ষণাৎ সোনমের পরিবারকে ফোন করে পুরো ঘটনাটা জানালো। এরপর দুই পরিবার মিলে 24 মের গভীর রাত পর্যন্ত একের পর এক তাদের নাম্বার ডায়াল করে গিয়েছে, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরদিন অর্থাৎ 25 মে রাজার ভাই বিপিন আর সোনমের ভাই গোবিন্দ জরুরি ফ্লাইটে ইন্দোর থেকে দিল্লি হয়ে গৌহাটি, তারপর সোজা শিলং পৌঁছান। দুজনেই ছবি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রাজা ও সোনমকে খুঁজছিলেন। এদিকে এরও একদিন আগে মানে 24 মে রাত প্রায় 9টার দিকে মেঘালয় পুলিশের কাছে খবর আসে শিলংয়ের সোহরার গোল্ড পাই ধাবার কাছে একটি স্কুটি ফেলে রাখা আছে। পুলিশ তৎক্ষণাৎ স্কুটির লাইসেন্স প্লেট চেক করে জানতে পারে এটি একটি রেন্টাল কোম্পানির, যারা পর্যটকদের ভ্রমণের জন্য গাড়ি ভাড়া দেয়। সেই রেন্টাল কোম্পানি থেকে তথ্য নিয়ে পুলিশ নিশ্চিত হয় যে ওই স্কুটি এক নবদম্পতি ভাড়া নিয়েছিল। পরের দিন যখন বিপিন ও গোবিন্দ সোহরা থানায় গিয়ে রাজা এবং সোনমের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন, তখনই বিষয়টা পরিষ্কার হয় যে আগের রাতে উদ্ধার হওয়া পরিত্যক্ত স্কুটিটাই ছিল তাদের। ফোন বন্ধ, স্কুটি অচেনা জায়গায় পড়ে থাকা, এসব পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে যে কোনো অপরাধের ঘটনা ঘটেছে কিনা। তবে মেঘালয়ের মতো ট্যুরিস্ট ফ্রেন্ডলি ও তুলনামূলক নিরাপদ জায়গায় পুলিশের প্রাথমিক আশঙ্কা ছিল এটা হয়তো কোনো দুর্ঘটনা, কারণ ঠিক 1 মাস আগে হাঙ্গেরির এক পর্যটক পুষ্কাশ জেটের মৃতদেহ রামথা ভিলেজের জঙ্গলে আংশিক পচা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে অটোপসিতে দেখা যায় পুষ্কাশ রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছিলেন, যার কারণে ট্রেকিংয়ের সময়
পা ফসকে গিরিখাতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল। এই ঘটনার নজির মাথায় রেখে পুলিশ খোঁজ শুরু করল রাজা আর সোনমু কি একইভাবে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। অন্যদিকে বিপিন ও গোবিন্দ নিজেদের মতো করে খোঁজ চালাতে ব্যস্ত ছিলেন, কিন্তু তখনও পর্যন্ত বাইরের কেউই পুরো ঘটনার খবর জানত না। আমি কখনোই ভাবিনি যে এই মামলার আসল সত্যটা এতটা ভয়ঙ্কর হবে। স্বাগত আমাদের শোতে। আপনি দেখছেন দ্য কেস অব সোনম অ্যান্ড রাজা রঘুবংশী। সত্যি বলতে এ এমন এক রহস্য যেখানে বারবার মনে হবে সত্যের কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু ঠিক তখনই নতুন কোনো তথ্য এসে আগের সত্যকে পুরোপুরি উল্টে দেবে। ফলাফল আসল চিত্রটা ধোঁয়াশায় ঢেকে যাবে। তাই আজ আমি আপনাদের কাছে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরব, যাতে প্রতিটি টুকরো তথ্য একসাথে গেঁথে একটা পরিষ্কার ছবি তৈরি হয়। রাজা আর সোনমের বিয়ে হয়েছিল 2025 সালের 11ই মে, আর কয়েকদিনের মধ্যেই তারা হানিমুনে যায়। গন্তব্য মেঘালয়। কিন্তু 23 মে দুপুর থেকে তাদের খোঁজ আর পাওয়া যায়নি। যখন ইন্দোরে এই নবদম্পতির নিখোঁজ হওয়ার খবর সংবাদে প্রকাশ পেল, তখনই মেঘালয়ের মতো এক সুন্দর পাহাড়ি রাজ্য নিয়ে নানা নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ল। অনলাইনে মানুষ স্থানীয়দের নিয়ে কটাক্ষ করতে লাগল, পুলিশকে ব্যর্থ বলল, এমনকি পুরো রাজ্যকেই অসভ্য আর হিংস্র বলে অপমান করল। এই প্রবল চাপের মুখে মেঘালয় পুলিশ দাঁড়িয়ে গেল কঠিন পরীক্ষার সামনে। যেভাবেই হোক এই কেসটা সমাধান করতেই হবে। তাই তারা দ্রুত একাধিক টিম গঠন করে তদন্ত শুরু করে। প্রথম বড় ক্লু মেলে 24শে মে। সোহরার কাছে একটি স্কুটি উদ্ধার করা হয়। তদন্তে জানা গেল স্কুটিটি রাজাই ভাড়া নিয়েছিল, কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় বোঝা গেল না ওই জায়গায় তারা কি করছিল। ফলে পুলিশ দুই দিক থেকে তল্লাশি চালাতে শুরু করে। একদিকে একটি টিম সোহরার আশেপাশের এলাকা ঘিরে সার্চ অপারেশন চালায়, আর অন্য টিম নবদম্পতির ট্রিপের প্রতিটি ডিটেলস সংগ্রহ করতে থাকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে 22শে মে রাজা আর সোনমকে দুই জায়গার সিসিটিভিতে ধরা পড়তে দেখা গেছে। প্রথম ফুটেজ ছিল শিলংয়ের একটি হোটেলে, যেখানে তারা প্রথমে চেক ইন করেছিল, আর দ্বিতীয় ফুটেজ সোহরার মনহা হোটেলের সামনে, যেখানে তারা স্কুটি নিয়ে পৌঁছেছিল। হোটেলে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে কোনো রুম খালি না থাকায় তারা সেখানে থাকেনি, শুধু ব্যাগ লকারে জমা রেখে মাওলাখিয়াতের দিকে রওনা হয়েছিল। সেখান থেকেই তদন্তের পথ ঘুরে গেল মাওলাখিয়াতের দিকে। মাওলাখিয়াত, যাকে মেঘালয়ের শেষ গ্রামও বলা হয়, হল নোংগিয়াতের প্রবেশদ্বার। অল্প জনবসতিপূর্ণ শান্ত এই এলাকায় সিসিটিভির কোনো অস্তিত্বই নেই। এমন জায়গায় সাধারণত গ্রামবাসীরাই চোখকান হয়ে ওঠে। তাই নিখোঁজ দম্পতির খবর ছড়াতেই স্থানীয়রা স্বেচ্ছায় পুলিশের পাশে দাঁড়াল। পুলিশ এখানে গুরুত্বপূর্ণ তথ্য পায় ভাবনা নামে এক গাইডের কাছ থেকে। তিনি জানান রাজা সোনমকে তিনি নংগিয়াতের শিপারা হোমস্টেতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছেই সোনম বলেছিল পরের দিনের জন্য তাদের আর গাইডের দরকার হবে না। শিপারা হোমস্টের মালিকের কাছে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয় পুলিশ রাজা আর সোনম 22শে মে সন্ধেই সেখানে পৌঁছেছিল এবং 23শে মে ভোর 5:30 হোমস্টে ছেড়ে বেরিয়ে যায়। এবার পুলিশের হাতে আসে আরেকটি বড় সূত্র। অ্যালবার্ট নামে আরেক গাইড জানায় সে 23শে মে সকাল প্রায় 10টার দিকে নোংগিয়াত থেকে ফেরার পথে রাজা আর সোনমকে দেখেছিল। তারা মাওলাখিয়াতের দিকে যাচ্ছিল এবং তাদের সঙ্গে আরও 3 জন অপরিচিত লোক ছিল। পুলিশ যখন জানতে চায় ওই 3 জন কারা, অ্যালবার্ট বলে ওরা হিন্দিতে কথা বলছিল, তাই সে কথোপকথন বুঝতে পারেনি। তবে সে স্পষ্টভাবে দেখে ওই 3 ছেলেই রাজার সঙ্গে কথা বলছিল আর সোনম কিছুটা পিছিয়ে হাঁটছিল। এখন পুলিশ মোটামুটি নিশ্চিত হলো 22শে মে রাজা ও সোনম সোহরায় লাগেজ রেখে মাওলাখিয়াতে আসে। সেখান থেকে স্কুটি পার্ক করে গাইড নিয়ে নোংগিয়াত যায়। হোমস্টেতে রাত কাটিয়ে তারা পরের দিন ভোরে আবার মাওলাখিয়াতে ফিরে আসে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাদের স্কুটি, যেটা মাওলাখিয়াত থেকে দূরে ছিল, সেটি কিভাবে সোহরায় পৌঁছালো? ওই 3 অচেনা ছেলেও বা কারা? আর তাদের সঙ্গে রাজা সোনমের কি সম্পর্ক ছিল?
এই উত্তর তখনও পুলিশের হাতে আসেনি। যেহেতু পরিস্থিতি খুবই সংবেদনশীল ছিল, পুলিশ এই তথ্যগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখছিল। তবে এবার তাদের হাতে এলো একটি গুরুত্বপূর্ণ সূত্র, ভাড়া নেওয়া স্কুটিগুলোতে থাকা জিপিএস ট্র্যাকার। এর মাধ্যমে দেখা গেল 23 মে স্কুটিটি মোলাক্ষেতের পার্কিং থেকে রিয়াদত এবং আর্লিয়াংয়ের বিস ও ডংফলসের পার্কিং পর্যন্ত গিয়েছিল, আর সেখানে প্রায় 18 মিনিট দাঁড়িয়েছিল। এটি ছিল মামলার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু। মেঘালয় পুলিশ দেরি না করে স্টেট সরকারের সাহায্য নিয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, এসডিআরএফ, এনডিআরএফ, ডগ স্কোয়াড এবং ট্রেন্ড ক্লাইম্বারদের দল পাঠায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, যেই স্থানীয় লোকদের ওপর আগে অভিযোগ ছিল, ঠিক তারাই খুঁজে বের করার জন্য একেবারে উন্মাদ হয়ে কাজ করছিল। কিন্তু বাস্তবে খোঁজ চালানো সহজ ছিল না। এত বড় দুর্গম এলাকায় নিখোঁজ দম্পতিকে খুঁজে বের করা মানে খড়ের গাদা থেকে সুই খোঁজা। ঘন জঙ্গল, মুহূর্তে বদলানো আবহাওয়া, 29, 30 ও 31 মে চেরাপুঞ্জিতে লাগাতার ভারী বৃষ্টি এবং ফ্ল্যাশ ফ্লাড, ভেজা মাটি ও পিচ্ছিল পাথর, এসব পরিস্থিতি সার্চ অপারেশনকে বিপজ্জনক করে তুলছিল। টিমগুলোকে র্যাপেলিং করে খাঁড়িতে নামতে হচ্ছিল, যেখানে রেস্কিউ সদস্যদের জীবনও ঝুঁকিতে ছিল। বৃষ্টি থামার পর পুলিশ এনএসিক টিমের সাহায্য নেয়, যারা হাই পাওয়ার্ড এবং থার্মাল ড্রোন ব্যবহার করে এলাকাগুলো স্ক্যান করতে শুরু করে। থার্মাল ড্রোনের স্পেশাল ক্যামেরা অবজেক্ট থেকে নির্গত হিট বা ইনফ্রারেড রেডিয়েশন শনাক্ত করে। মানুষের হিট, প্রাণী বা মেশিন সবই থার্মাল সিগনেচার হিসেবেই ধরা পড়ে। এই প্রযুক্তির মাধ্যমে বড় এলাকা দ্রুত স্ক্যান করা যায় এবং কেউ সেখানে উপস্থিত থাকলে শনাক্ত করা সম্ভব। তবে খারাপ আবহাওয়ার কারণে খোঁজাখুঁজি কাজ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হয়। অবশেষে 2 জুন আবহাওয়া পরিষ্কার হলে ড্রোনগুলো ডংফলসের পার্কিং এলাকা থেকে গভীর খাড়িতে তাপীয় চিহ্ন শনাক্ত করে। পুলিশ লোকেশন চিহ্নিত করে এবং সার্চ টিম র্যাপেলিং করে প্রায় 300 ফুট নিচে পৌঁছায়। সেখানে তারা একটি আংশিকভাবে পচে যাওয়া মৃতদেহ পায়, যা পোকামাকড়ে ভর্তি। মুখের অবস্থা এতটাই নষ্ট যে চিন্তাই করা যাচ্ছিল না। পুলিশ দ্রুত রাজার ভাইকে ডেকে পাঠায়। হাতের ট্যাটু এবং স্মার্ট ওয়াচ দেখে নিশ্চিত হয় যে মৃতদেহটি রাজা রঘুবংশীর। রাজার মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবারের মধ্যে হইচই পড়ে গেল। যে ঘর কিছুদিন আগে উৎসবের আনন্দে ভরা ছিল, সেই ঘরের সবচেয়ে ছোট ছেলে এভাবে শেষ হবে কেউ কল্পনা করতে পারেনি। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় রাজার মাথার সামনের ও পেছনের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এই খুনের খবর দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। ইন্দোরের মিসিং নবদম্পতির কেসটি তখন জাতীয় লজ্জার ঘটনা হয়ে যায়। এখান থেকে যেন গল্পটা শুরু। ন্যাশনাল মিডিয়ায় আবারও মেঘালয়ের মানুষ, পুলিশ এবং সরকারের ওপর প্রশ্ন উঠতে শুরু করে। শুধু প্রশ্নই নয়, এমন অভিযোগ ও বক্তব্য ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে, যেগুলোর সত্যের সঙ্গে কোনো সম্পর্কই নেই। মেঘালয়, যা দেশের অন্যতম নিরাপদ রাজ্য, অরক্ষিত এবং অপরাধ প্রবণ হিসেবে চিত্রিত করা হয়। স্থানীয় মানুষদের খুনি ও মানব পাচারকারী বলা হয়, পুলিশকে অলস ও উদাসীন হিসেবে উপস্থাপন করা হয়। দুঃখজনক হলো শুধু মিডিয়া হাউসই নয়, অনেক তথাকথিত ক্রিয়েটররাও শুধুমাত্র ভিউ পাবার উদ্দেশ্যে বোকামি করে মন্তব্য পড়তে শুরু করে। বিশ্লেষণ করার তো কথানি বাদ দিন। 4 জুন রাজার দেহ ইন্দোরে তার বাড়িতে পৌঁছায়। কে জানত 2 সপ্তাহ আগে হানিমুনে গিয়ে রাজা এভাবে থাফনে মুড়িয়ে বাড়ি ফিরে আসবে। রাজার পরিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি করে এবং পাশাপাশি অনুরোধ করে, আমাদের ছেলে হারিয়েছে, কিন্তু আমাদের বউ সোনামকে নিরাপদে ফিরিয়ে দাও। পণ্ডিত, কুণ্ডলী, টোটকা, মন্নত সব কিছুই সোনামের নিরাপত্তার জন্য করা হয়েছে। আর শেষ পর্যন্ত মন্নত পূর্ণ হয়েছে। কিন্তু এমন কিছু ঘটেছে যা হয়তো রাজার নিজের ইচ্ছা অনুযায়ী নয়। জুন মাসের রাত 1টা বাজে সোনাম অচেতন অবস্থায় গাজীপুরের কাশি ঢাবায় হাজির হয়। সে কোথা থেকে এলো, কিভাবে এত দূরে পৌঁছালো, এ পর্যন্ত কেউ জানত না। ঢাবার মালিক সাহিল যাদবকে সে জানায়, হানিমুনে সে ও তার স্বামী রাজা মেঘালয়ে গিয়েছিল। সেখানে কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালায়। রক্ষা করতে করতে রাজা মারা যায়, আর তাকে মাদকযুক্ত ইঞ্জেকশন দিয়ে অচেতন করা হয়। ঢাবার মালিকের কাছে মোবাইল চায় এবং গোবিন্দকে ফোন করে পুরো ঘটনা বলার পর গোবিন্দ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং সোনামের লোকেশন জানায়। এমপি পুলিশ ইউপি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণ পর পুলিশ সোনামকে উদ্ধার করে। এখান থেকেই গল্পের ধারা বদলে যায়। গাজীপুর মেডিকেল কলেজের সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনাম ভীত এবং কাঁপতে কাঁপতে উপস্থিত। পরের সকাল পর্যন্ত খবর আসে পুলিশ তাকে গ্রেফতার করেছে। যেই সোনাম কয়েক ঘন্টা আগে ভিকটিম ছিল, হঠাৎ করেই অপরাধী হিসেবে ধরা পড়ল। কিভাবে এমন ঘটল?
বুঝতে হবে আমাদের মামলার পেছনের লুকোনো তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে। মধ্যপ্রদেশের ইন্দোরে থাকা রাজা রঘুবংশী ছিল তার পরিবারের 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। পড়াশোনা শেষ করার পর গত 4 বছর ধরে সে পরিবারের ব্যবসা রঘুবংশী ট্রান্সপোর্টের অ্যাকাউন্ট ও অপারেশন সামলাচ্ছিল। সোনামও ইন্দোরেই থাকত। তার বাবার প্লাইউড ব্যবসার HR বিভাগ দেখে। 2024-এর অক্টোবর মাসে রাজা রঘুবংশী সোনামের প্রোফাইল দেখেছিল সমাজের ম্যাট্রিমোনিয়াল অ্যাপে। পারিবারিক ও ব্যবসায়িক পটভূমির কারণে দুজনের সম্পর্ক ঠিক হয়। রাজা তার মাকে সোনামের প্রোফাইল দেখান। দুজনেই আত্মবিশ্বাসী স্বাধীন ব্যক্তি হিসেবে একে অপরকে পছন্দ করে। অবশেষে 2 পরিবার একে অপরের সঙ্গে দেখা করে। 2025-এর 10 ফেব্রুয়ারি সোনামের বাড়িতে সম্পর্কটি চূড়ান্ত হয়। খুশির মুহূর্তে রাজা ও সোনাম একে অপরকে কেক খাওয়ায়, মালা পরায় এবং পরিবারের সঙ্গে মিলিত হয়ে নাচও করে। পরিবার চেয়েছিল বিয়েটা দীপাবলির পর হোক, কিন্তু সোনামের পরিবার বলল দীপাবলির পর আর কোনো ভালো সময় নেই, তাই বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করা হোক। ছেলেটা ও মেয়েটা দুজনেই মঙ্গলময়, কুণ্ডলীর বৈশিষ্ট্য মিলছে। এই মিলন আর পরিবারের চাপের কারণে বিয়ে দ্রুত সম্পন্ন করা হয়। বিবাহের জন্য রাজা রাজি হয়ে গেলেন। রাজার সোনম দুজনেই মেহেদি, বিয়ে ও রিসেপশনের শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সবাই তাঁদের এক আদর্শ জুটির মতো দেখছিল। চারপাশে খুশি ও উল্লাস ছড়িয়েছিল। সেই জীবনসঙ্গী যাকে খুঁজছিল রাজা, এখন তার নামও বিয়ের কার্ডে ছাপা পড়ে গিয়েছিল। এভাবেই আনন্দময় অনুষ্ঠানগুলোর ধারা শুরু হল। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের দিনে সব রীতিনীতি মেনে রাজা ও সোনম একে অপরের আঙুলে আংটি পরালেন। এরপর হলুদের রীতি পালন করে 2 পরিবার মিলিত হয়ে জমজমাট উৎসব করল। জীবনের এই নতুন অধ্যায় শুরু হল। রাজা মন থেকে খুশি ছিল। সব রীতিনীতি মেনে শুধু সোনামের বাড়ি আসার অপেক্ষা করছিল। সাজসজ্জাও সে নিজে দেখভাল করেছিল। অবশেষে সেই দিন এলো যার জন্য রাজা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 11ই মে বিয়ের দিনে গানে নাচে জমে উঠল এবং রাজা সোনামের হাত ধরে মালা পরিয়ে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হল। একদিকে রাজা সোনামকে প্রপোজ করেছিল, অন্যদিকে সোনাম স্ত্রী হবার অধিকার জানিয়ে নতুন জীবনের শুরু করল। 7 পাক শেষে রাজা সোনামকে মঙ্গল সূত্র করাল এবং 7 জন্মের সঙ্গী থাকার প্রতিশ্রুতি দিল। সব রীতিনীতি শেষ হলে নতুন বাড়ি, নতুন সম্পর্ক আর নতুন জীবনের শুরুতে সোনমের চোখে জল দিয়ে তার পরিবার তাকে বিদায় দিল। রিসেপশনের ফাংশনে রাজা ও সোনাম সবাইকে নিয়ে আনন্দ করল এবং একে অপরকে প্রতিশ্রুতি দিল। আর দুজনেই উভয়ই অত্যন্ত খুশি দেখাচ্ছিল। রীতিরেওয়াজ মেনেই 15ই মে অর্থাৎ বিয়ের চতুর্থ দিনে সোনাম তার শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়িতে চলে গেল। তবে শরীর খারাপ থাকায় মায়ের বাড়িতেই রইল। সোনাম রাজাকে জানালো সে মান্নাত করেছেন যে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে দর্শন না করা পর্যন্ত তারা একে অপরের কাছে যাবেন না। 18ই মে সোনম রাজাকে ফোন করে সারপ্রাইজ দিল। হানিমুনের জন্য গুয়াহাটির ফ্লাইট টিকিট বুক করেছে। প্রথমেই তারা কামাখ্যা মন্দিরে যাবে। যদিও রাজা সোনামের সঙ্গে হানিমুনে যাওয়ার কথা ছিল 2 মাস পরে, এই সারপ্রাইজে সে শুধু অবাকই নয়, খুশিও হয়। তাই রাজা ঠিক সেই দিনই হানিমুনের জন্য শপিং করতে বেরিয়ে পড়ল। শপিং শেষে বাড়ি ফিরে যখন রাজার মা জিজ্ঞেস করলেন নতুন জামাকাপড় কেনার কারণ, রাজা সোনামের সারপ্রাইজ হানিমুন প্ল্যান সম্পর্কে জানালো। সে বলল সোনাম আগেই 20 মের টিকিট বুক করে রেখেছে। খুশি দেখে মা তাকে আটকালেন না, শুধু জিজ্ঞেস করলেন তারা দুজনে কবে ফিরবেন। রাজা বলল সোনম এখনও রিটার্ন টিকিট বুক করেনি, তাই ফিরবার তারিখ ঠিক জানে না। পরে যখন মা সোনামকে ফোন করে তারিখ জানতে চাইলেন, সোনাম বলল শপিং করায় ভুলে গিয়েছিল, গুয়াহাটি পৌঁছে রিটার্ন টিকিট বুক করবে। 20 মে সকালে 6:47-এ রাজা র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে বাড়ি থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। 9:30-এ ইন্দোর থেকে গুয়াহাটি যাওয়ার জন্য সে সোনামের সঙ্গে যাত্রা শুরু করল। গুয়াহাটি পৌঁছে তারা একসাথে কামাখ্যা মন্দির দর্শন করল। এরপর সোনামের প্রস্তাবে ট্রিপ এক্সটেন্ড করে তারা মেঘালয়ের শিলং যাওয়ার সিদ্ধান্ত নিল। 22শে মে শিলং পৌঁছার পর তারা একটি অটো ভাড়া নিল। স্কুটি নিয়ে লাগেজ সাজিয়ে রাজা ও সোনম মাওলাখিয়াতের উদ্দেশ্যে রওনা দিল। মাওলাখিয়াতে পৌঁছে তারা স্কুটি পার্কিংয়ে রাখল
এবং নঙ্গিয়াতের ডাবল ডেকার ব্রিজে পর্যন্ত যেতে ভাওয়ান সাই নামে গাইডকে হায়ার করল। 3000 ধাপ চড়াই পার করে তারা নঙ্গিয়াতে পৌঁছল। সেখানে অন্ধকার নেমে আসায় কাছাকাছি শিপারা হোমস্টেতে ঘর নিয়ে রাত কাটাল। পরের দিন অর্থাৎ 23শে মে সকাল 5:30-এ তারা হোমস্টে থেকে চেক আউট করে ডাবল ডেকার ব্রিজের দিকে রওনা দিল। রাজা হানিমুনের সেই স্মৃতিগুলো সোনামের সঙ্গে ভাগ করে নিত। ট্র্যাকে পথে রাজা ইন্দোরের 3 জন ছেলের সঙ্গে দেখা করল। রাজার স্বভাব সবসময় বন্ধুত্বপূর্ণ হওয়ায় এবং ছেলেরা নিজের শহরের ভাষায় কথা বলায় রাজাও তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিল। কথা বলতে বলতে তারা সবাই ওই 100 ডং ফলসের উদ্দেশ্যে রওনা হলো, সেই জায়গা যেখানে সোনম রাজাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। মাওলাখিয়াতে পৌঁছে সবাই স্কুটি নিয়ে 100 ডং জলপ্রপাতের দিকে চলল। ব্রেকফাস্ট না করায় রাজা পথে কলা কিনল। সেই সময় মা ফোন করে জিজ্ঞেস করলেন, কিছু খেয়েছ? রাজা উত্তর দিল, মা আমি এখন কলা খাচ্ছি, আমি এখন পৌঁছেছি, এখান থেকে চলব। কয়েক মিনিট পর এমন কিছু ঘটল যা কারো কল্পনার বাইরে। প্রায় দুপুর 2টো নাগাদ স্কুটিতে করে সবাই রিয়া দার্লিয়াংয়ের শাও ডং ফলসের পার্কিংয়ে পৌঁছল। চারপাশ নিস্তব্ধ, ওই 5 জন ছাড়া আর কেউ সেখানে ছিল না। শান্ত পরিবেশে রাজা সেলফি পয়েন্টে পৌঁছায়। সোনাম হাসি মুখে তার সামনে দাঁড়ালো, ঠিক সেইভাবে যেমন কয়েকদিন আগে অনুষ্ঠানে দেখা গিয়েছিল। কিন্তু সেই হাসির পিছনে লুকানো ছলকপট রাজার অজানা ছিল। রাজা কিছু বুঝতে না পারতেই সোনামের ইশারায় ওই ছেলেদের মধ্যে একজন ব্যাগ থেকে ধারালো দাও বা মাসেটি বের করে হঠাৎ আঘাত করে। রাজা চিৎকার করতে করতে রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে সোনম পিছনে সরে যায় এবং বাকি 2 ছেলেও রাজার মাথায় সামনের দিক থেকে 2বার আঘাত করে। প্রথম আঘাত পিছন থেকে হওয়ায় রাজার নিজের জীবন রক্ষার কোনো সুযোগ ছিল না। যে মেয়েটিকে সে নিজের স্ত্রী মনে করেছিল, সেই মেয়ের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্ত রাজাকে মৃত্যুপ্রান্তে নিয়ে গেল। রক্তে ভিজে রাজা দেখল তার 7 জন্মের কসম খাওয়া স্ত্রী মাত্র 2 সপ্তাহের বিবাহের মধ্যে কিভাবে তাকে মৃত্যুর দরজায় পৌঁছে দিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। যে হাতগুলো রাজা একসময় ভালোবেসে বিয়ের মঞ্চে ধরেছিল, সেই হাতের সংকেতেই 3 যুবক রাজার নিথর দেহটাকে খাড়ায় ফেলে দিল। রাজাকে এমন এক নির্জন জায়গায় হত্যা করা হলো যেখানে তার লাশ খুঁজে পাওয়া আর সত্য উদ্ঘাটন করা প্রায় অসম্ভব ছিল। এর মধ্যেই সোনাম নিজের ভিকটিম সাজার অভিনয় চালিয়ে যাচ্ছিল, আর কারও মনে স্লাইটেস্ট সন্দেহ জাগেনি। এমন পরিস্থিতিতে মেঘালয় পুলিশকে কেবল প্রমাণের ওপর নির্ভর করে আসল সত্য উদ্ঘাটন করতে হলো। সোহরা পুলিশ স্টেশনের ইতিহাসে আগে কখনো হত্যাকাণ্ডের মামলা হয়নি, তাই এই কেস সমাধান করা তাদের জন্য সম্মান ও সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্রুতই পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এবং মামলার নাম দেয় অপারেশন হানিমুন। সার্চ অপারেশনকে আরও তীব্র করা হলো, বাড়ানো হলো পেট্রোল কুকুর, ড্রোন আর মাঠ পর্যায়ে তল্লাশি। ফলস্বরূপ সার্চ অপারেশনের সময় পুলিশের হাতে এলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লু: মোবাইল ফোনের পার্টস, একটি সাদা শার্ট, রাজার ব্যাগ এবং কিছু ওষুধ। এর সঙ্গে উদ্ধার হলো রক্তমাখা একটি দা, অর্থাৎ হত্যার অস্ত্র। এই অস্ত্রটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ, কারণ ফরেনসিক্স দেখালো এটা কোনো স্থানীয় তৈরি দাও নয়। লোকাল দাও সাধারণত কাঠের হাতল দিয়ে বানানো হয়, কিন্তু এর হাতল ছিল প্লাস্টিকের, আর পুরো অস্ত্রটি ছিল একেবারে নতুন, অর্থাৎ এটি শুধুমাত্র রাজার হত্যার উদ্দেশ্যেই আনা হয়েছিল। এখান থেকেই পুলিশ নিশ্চিত হলো যে হত্যাকারীরা মেঘালয়ের স্থানীয় নয়, বাইরের কেউ। এদিকে পুলিশ সোনমের সুটকেস তল্লাশি করতে গিয়ে পেল মঙ্গলসূত্র আর টোরিং, কিন্তু রাজার সোনার চেন আর আংটি এখনও নিখোঁজ। এখান থেকেই সন্দেহের তীর ঘুরে গেল সোনমের দিকে, কারণ একেবারে নতুন বিয়ে করা মেয়ে কেন মঙ্গলসূত্র খুলে ঘুরবে? পুলিশ আরেকটি টিম গঠন করে সোনমের কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করল। একই সঙ্গে স্কুটির জিপিএস ট্র্যাক করে পুলিশ পৌঁছে গেল এডি ভিউ পয়েন্টে, যেখানে রাজা সোনমের স্কুটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল। সেখানকার আশেপাশে সূক্ষ্ম তল্লাশি চালাতে গিয়ে হঠাৎ মিলে গেল একটি রক্তে ভেজা রেনকোট, যা দেখতে ঠিক সোনমের রেনকোটের মতো। পুলিশ তৎক্ষণাৎ সেই রেনকোট ফরেন্সিকে পাঠালো। অন্যদিকে 15 জন অফিসারের সমন্বয়ে গঠিত 5টি এসআইটি টিম দিনরাত পরিশ্রম করে তদন্তে নেমে পড়ল। প্রথম তদন্তকারী দল রাজার পোস্টমর্টেম রিপোর্ট
আর মোবাইল অ্যাক্টিভিটির মাধ্যমে হত্যাকাণ্ডের প্রতিটি ধাপ পুনর্গঠন করছিল। দ্বিতীয় দল সম্ভাব্য সব জায়গার সিসিটিভি ফুটেজ একে একে যাচাই করছিল। তৃতীয় দল রাজা আর সোনামের কল লিস্ট, মেসেজ ডেটা আর আশেপাশে সক্রিয় নাম্বারগুলো মনিটর করতে থাকে। সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সোনাম মেসেজে যোগাযোগ রাখছিল কিছু নাম্বারের সঙ্গে, যাদের লোকেশন ওই সময় ঘটনাস্থলের কাছেই ট্রেস হচ্ছিল। চতুর্থ দল হোটেল মালিক, গাইড আর লোকালদের সঙ্গে কথা বলে নানান তথ্য জোগাড় করছিল। আর পঞ্চম দল রাজা সোনমের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ খতিয়ে দেখছিল। সেখানে দেখা যায় 23 মে রাত 2টোয় রাজার ইনস্টাগ্রামে একটি পোস্ট হয়েছে, টুগেদার ফর 7 লাইফ টাইমস। পুলিশ অবাক হয়ে যায়, কারণ সোনম এতক্ষণ পর্যন্ত রাজার সঙ্গে কোনো ছবি পোস্ট করেনি। এই পোস্টের কিছুক্ষণ পরই দুজনের ফোন বন্ধ হয়ে যায়। যখন পোস্টমর্টেম রিপোর্ট আসে, তখন সত্য আরও স্পষ্ট হয়। রাজার মাথায় 2টি মারাত্মক আঘাতের চিহ্ন ছিল, একবার পিছন থেকে আর একবার সামনে থেকে, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এসব তথ্য আস্তে আস্তে এসআইটির হাতে জমা হতে থাকলে সোনমের প্রতি সন্দেহ আরও প্রবল হয়ে ওঠে। 6 জুনের মধ্যে তদন্তকারীরা একের পর এক প্রমাণ জোগাড় করে ফেলে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে সোনমই হত্যার মাস্টারমাইন্ড এবং ইন্দোরের 3 যুবক এতে সরাসরি জড়িত। মেঘালয় পুলিশ তখন ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে 4টে নাম্বার শেয়ার করে। তদন্তে উঠে আসে এই সিম কার্ডগুলো ইন্দোর থেকেই কেনা হয়েছিল এবং ব্যবহারকারীর ঠিকানাও স্থানীয়। তাই ওই নাম্বারগুলো নজরে রাখা শুরু হয়। 7ই জুন থেকে ইন্দোরে সার্ভেলেন্স শুরু হয়। এর ফলে 3টে নাম পুলিশের হাতে আসে, আকাশ, বিশাল চৌহান আর আনন্দ কুর্মি। এরপর 8ই জুন মেঘালয়ের পুলিশ ইন্দোরে পৌঁছে স্থানীয় পুলিশের সহযোগিতায় সাধারণ পোশাকে অভিযুক্তদের ধরতে শুরু করে। প্রথমেই ধরা পড়ে বিশাল চৌহান, যাকে বাড়িতে একা বসে মদ খেতে খেতে গ্রেফতার করা হয়। তার জবানবন্দি থেকে পুলিশের হাতে আসে একেবারে নতুন একটি নাম, রাজ কুশওয়াহা। বিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আকাশকেও দ্রুত গ্রেফতার করে। এরপর 9 জুন গভীর রাতে সোনমকেও গাজীপুরের এক ঢাবা থেকে পাকড়াও করা হয়। একই সময় রাজ কুশওয়াহ আর আনন্দ কুর্মিও পুলিশের হাতে ধরা পড়ে। ফলে মোট 5 জনকে পুলিশ হেফাজতে নেয়, যার মধ্যে সোনমও ছিল। যেহেতু ঘটনাটি মেঘালয়ে হতেছিল, তাই সবাইকে শিলং নিয়ে গিয়ে আদালতে হাজির করা হয় এবং রিমান্ডে নিয়ে একের পর এক জিজ্ঞাসাবাদ শুরু হয়। 17ই জুন ক্রাইম সিনের পুনর্গঠন করা হয়। তখন হত্যাকাণ্ডের পুরো চিত্র স্পষ্ট হয়ে যায়। তদন্তে জানা যায়, সোনমের সঙ্গে মেঘালয় যে 3 যুবক গিয়েছিল, তাদের একজন ছিল বিশাল চৌহান বা ভিক্কি। সে উত্তরপ্রদেশের ললিতপুর জেলার বাসিন্দা হলেও ইন্দোরে থাকত আর র্যাপিডো বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। বিশাল এই মামলায় জড়িয়েছিল তার ঘনিষ্ঠ বন্ধু রাজ কুশওয়াহার কারণে। এমনকি রাজের বোন তাকে রাখিও বেঁধে দিত। দ্বিতীয় অভিযুক্ত আকাশ ছিল ইন্দোরের সিয়াগঞ্জ এলাকার বেকার যুবক। সে মাঝে মধ্যে দিনমজুরির কাজ করত। তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় রাজ কুশওয়াহাই। তৃতীয় অভিযুক্ত আনন্দ কুর্মি মধ্যপ্রদেশের বিনার বাসিন্দা এবং সে আকাশ বিশালের ঘনিষ্ঠ বন্ধু। আর এই 3 জনের সঙ্গে সোনমের পরিচয় করিয়ে দেয় রাজ কুশওয়াহা। উত্তরপ্রদেশের রাজের বাবা 2 বছর আগে মারা যায়। সে বর্তমানে মা আর 2 বোনের সঙ্গে থাকে। কয়েক বছর আগে চাকরির খোঁজে ইন্দোরে আসে এবং সোনমের ভাই গোবিন্দের প্লাইউড কোম্পানিতে যোগ দেয়। সেখানে সে বিলিং ডিপার্টমেন্টে কাজ করত। গোবিন্দ রাজকে নানানভাবে সাহায্য করায় সে প্রায় বাবার মতো শ্রদ্ধা করত। আর সোনমও ওই পারিবারিক ব্যবসায় যুক্ত থাকায় সেখানেই রাজের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। যখন এই 5 জন আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, প্রথম দিকে সবাই নীরব ছিল। কিন্তু একে একে স্বীকারোক্তি বের হতে শুরু করলে এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চিত্র সামনে আসে, যা সবাইকে স্তম্ভিত করে দেয়। তখন একটাই প্রশ্ন চারদিকে ঘুরতে থাকে, এই নাটকীয় পরিকল্পনা কিভাবে সাজানো হলো, আর কেনই বা রাজাই ছিল তাদের মূল টার্গেট? শুরু থেকেই সোনম তার মা বাবার কাছে রাজার সঙ্গে বিয়ে না বলেছিল। রাজপরিবারের লোকজন যখন তাদের বাড়ির মানুষদের কাছে সোনমের সম্পর্কের কাছে জানাতে থাকে, তখন থেকেই সোনম প্রতিদিনই বাড়ির মানুষদের সঙ্গে ঝগড়া করত। বিষয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে পাশের মানুষরাও খবর পেয়ে যায়। সোনমের জেদ ও রেগে যাবার রুচি স্পষ্টতই তার মা বাবার কাছ থেকেই এসেছিল। তারা নিজেদের মধ্যে অত্যন্ত জেদি, যে কোনো মূল্যে সোনমকে রাজার সঙ্গে বিয়ে করাতে তারা দৃঢ়স্থ ছিল। তাদের ধারণা ছিল রাজা ছাড়া সোনমের জন্য ভালো কোনো জীবন সম্ভব নয়। আর সেজন্যই তারা সোনমকে মানসিকভাবে চাপ দিয়ে সমাজের এবং তাদের ইমেজ বজায় রাখার ভয়ে
জোর করে বিয়ে করিয়ে নিল। তবে সোনম নিজে বিয়ের আগে সতর্ক করেছিল, বিয়ে হওয়ার পর যা ঘটবে রাজাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। সোনমের মা সবসময় চেষ্টা করতেন যেন ওই সব কুকথা রাজা পরিবারের কাছে না পৌঁছায় এবং যত দ্রুত সম্ভব বিয়ে সম্পন্ন হয়ে যায়। ফলে 10ই ফেব্রুয়ারি 2025-এ বিয়ে ঠিক হওয়ার পর থেকেই সোনম ও রাজ অবশেষে পাত্রী বরের রূপে একসঙ্গে ভয়াবহ এক ষড়যন্ত্র রচনা করতে শুরু করে। সোনম একদিকে বিয়ের শপিং করছিলেন, অন্যদিকে পেছনে পেছনে রাজাকে হত্যা করার পরিকল্পনা করছিলেন। 1 মাস পরে 11ই মে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তারপরও সোনম ও রাজ কুশওয়াহা ফোনে বারবার মার্ডার প্ল্যান নিয়ে আলোচনা চালিয়ে গেলেন। 4 দিন পর 15ই মে রীতিমতো তাৎপর্যপূর্ণভাবে সোনম বিয়ের প্রথম দিনের পর নিজের বাড়িতে যায়, কিন্তু ফিরে না এসে অসুস্থতার অজুহাত দিয়ে সেখানেই থেকে যায় এবং লাইনে থেকেই রাজ কুশওয়াহার সঙ্গে প্ল্যান চূড়ান্ত করতে থাকে। 16ই মে রাত 9টা থেকে পরের দিন সকালবেলা 3টে পর্যন্ত মোট 6 ঘন্টা দুজন ফোনে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেন রাজাকে হানিমুনের ছলে বাইরে নিয়ে গিয়ে হত্যা করা হবে। রাজাও নিজে হানিমুনে যেতে অতটা অনিচ্ছুক ছিল, কিন্তু রাজ কুশওয়াহার প্রভাবেই সোনম তাকে গুয়াহাটি যাওয়ার টিকিট বুক করতে রাজি করায় এবং সারপ্রাইজ গিফট দেখিয়ে ছেলেটিকে রাজি করিয়ে নেয়। সম্পূর্ণ পরিকল্পনায় একটুকুন বাধাও ছিল। সোনমের পরিবারের গোঁড়া পণ্ডিত 5ই জুনের আগে তাকে বাইরে যেতে নিষেধ করেছিল। তাদের ভয় ছিল পরিবারের সদস্যরা হয়তো সোনমকে আটকে দেবে, তাই সোনম মিথ্যে বলে যে রাজা হানিমুনের টিকিট বুক করে দিয়েছেন। 17ই মে রাজ কুশওয়াহা ইন্দোরে এক ক্যাফেতে 3 জন ছেলের সঙ্গে সোনমের একটি সাক্ষাৎ করে। সেখানে আনন্দা কুর্মির আইডি থেকে কেনা 2টি সিম কার্ড রাজা, সোনম ও বাকিদের হাতে তুলে দেওয়া হয়। সাথে সোনম প্ল্যান সফল করতে 50,000 টাকা ক্যাশও দেয় এবং টিকিটগুলোও তাদের হাতে তুলে দেয়। প্ল্যান অনুযায়ী রাজ কুশওয়াহা ইন্দোরে তার স্বাভাবিক জীবন চালিয়ে যাচ্ছিল যাতে কারো সন্দেহ না হয়। এই 3 জন এই কাণ্ডে অংশ নিয়ে 19শে মে ট্রেনে করে গুয়াহাটি পৌঁছায়। সেখানে তারা স্টেশনে গিয়ে রাজকে হত্যার কাজে ব্যবহারের জন্য 2টি অস্ত্র কেনে ও আলাদা আলাদা জায়গায় গিয়ে নজরদারি শুরু করে। 20 মে রাজ ও সোনম যে হোটেলে ছিলেন তার কাছাকাছি প্রায় 1 কিলোমিটার দূরে এই 3 জন আনন্দা লজে কামরা নিয়ে থাকে। সোনম যেখানে যেত সেখানে তার লাইভ লোকেশন 3 জন অপরাধীর কাছে পাঠিয়ে দিত। তারা অস্ত্র নিয়ে আশেপাশে ঘোরে অনুকূল সময়ের অপেক্ষায় থেকে। তাদের খোঁজ ছিল এমন ফাঁকা জায়গার সিসিটিভি ও সম্ভাব্য প্রত্যক্ষদর্শীবিহীন যেখানে রাজাকে মেরে সেটিকে লুটপাট বলে দেখানো যাবে। এজন্যই সোনম রাজাকে স্বর্ণগহনা, হিরে আংটি ও ব্রেসলেট পরিয়েছিল যেন তাকে লুটের লক্ষ্য বলে উপস্থাপন করা যায়। গুয়াহাটিতে সুযোগ না পেয়ে পরিকল্পনাটি ব্যর্থ হলে সোনম ট্রিপ বাড়িয়ে মেঘালয় পর্যন্ত নিয়ে যাবার প্রস্তাব দেয়। শিলং ও সোহারা জঙ্গলে তাদের হত্যার নকশা ছিল সেখানে। সে ওই 3 সহযোগীকেও শিলং ডেকে পাঠায়। সোনম যে কোনোভাবেই রাজার জীবন শেষ করতে চেয়েছিল, তাই গৃহীত পরিকল্পনায় বিকল্প পরিকল্পনা প্ল্যান এ ও প্ল্যান বি রাখা হয়, যাতে একটা ব্যর্থ হলেও আর একটা কাজ করবে। 22শে মে শিলং পৌঁছানোর পর প্ল্যান এ বাস্তবায়ন শুরু হয়। সেলফির ভান করে সোনম 3 জনের সামনে রাজাকে ধাক্কা দিয়ে এক গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজা হানিমুনের জন্য প্যাকিং করছে, আর সোনম তখন তার মৃত্যুর জাল বুনতে ব্যস্ত ছিল। সে ফোনে ক্রমাগত 3 জন অপরাধীর সঙ্গে মেসেজে কথা বলছিল। লোকেশন শেয়ারিং, আপডেটস আর অ্যাটাকের টাইমিং সব মুহূর্তেই ঠিক হচ্ছিল। কিন্তু এত প্ল্যানিংয়ের পরেও জোরে বৃষ্টি আর অন্ধকার দ্রুত নামায় প্ল্যান এ ফেল হয়ে গেল। কিন্তু সোনমের মনে তো এত ঘৃণা জমেছিল, সে আর থামার মতো নয়। 2টো প্ল্যান ফেল হওয়ার পরেও সে রাজ কুশওয়াহার সাথে কথা বলে প্ল্যান বি নিয়ে কাজ শুরু করল। প্ল্যান বি এর মতে রাজাকে শুনশান পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে 3 জনের হাতে হত্যা করানো ছিল। এবার তাদের প্ল্যান সফল করার জন্য সোনম অনেক গবেষণা করে রাজাকে মারার জন্য 2টো জায়গা বেছে নিল, মাওলাখিয়াত থেকে নোংগিয়াতে ট্র্যাক ও বেসডং ফলস। মাওলাখিয়াত বেছে নেওয়া হয়েছিল কারণ এটা একটি ভীষণ নির্জন গ্রাম, না সিসিটিভি না ট্রাফিক, শুধুমাত্র 17টি পরিবারের একটা গ্রাম। আর অপর থেকে নোংগিয়াতে ট্র্যাক অনেক দীর্ঘ, কঠিন ও ঘন জঙ্গলে ঘেরা। দ্বিতীয় স্থান ভেসডং ফলস সোনম বেছে নেয় কারণ 2023 সালের পর থেকে সিভিল সাবডিভিশনাল অথরিটি 3টে গ্রাম নিয়ে মালিকানা সংক্রান্ত লিগ্যাল ঝামেলার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই ওই জায়গাটা একেবারে ফাঁকা পড়েছিল। প্ল্যান অনুযায়ী 23 মে সোনম ও রাজ নোংগিয়াত থেকে মাওলাখিয়াত ক্যাকে ওঠে। ওই ট্র্যাকেই 3 জন অপরিচিত পূর্বেই পৌঁছেছিল।
ওই 3 জন 9টা 25 মিনিটে সেখানে দিয়ে যাওয়া ট্যুরিস্টের মোবাইল ক্যামেরায় ভুলবশত ধরা পড়ে যায়, যেখান থেকে তারা ট্র্যাকে সিঁড়ির মতো তৈরি পথে হাঁটতে দেখা যায়। ঠিক 20 মিনিট পর 9টা 45 মিনিটে সোনম আর রাজাও ওই একই পথে হাঁটা শুরু করতে রেকর্ড হয়। অর্থাৎ 3 জন অপরাধী আগে আগে পৌঁছে রাজা আর সোনম ওদের অপেক্ষা করছিল, কারণ গাইড 10টা বাজে রাজাকে এই 3 জনের সঙ্গে কথা বলতে দেখেছিল। মানে এই অপরাধীরা ওই 15 মিনিটের মধ্যে কোনো না কোনো অজুহাতে রাজার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল। আর যদি এই ফুটেজ ভালো করে দেখা হয় তাহলে ট্র্যাকিং করার সময় ওরা নতুন কাপড় আর জুতো পরেছিল, যেন ট্র্যাকিংয়ের আগেও কখনো পরেনি। এইভাবে সাজসজ্জা করে ওই সময় ট্র্যাকিংয়ে থাকা প্ল্যানের একটা অংশ ছিল, কারণ রাজার সঙ্গে বন্ধুত্ব করতে হলে ওই 3 জনের ভালো পোশাকে থাকা দরকার ছিল। কিন্তু রাজার সঙ্গে মিশে যাওয়ার পরেও তারা রাজাকে মারতে ব্যর্থ হলো, কারণ দীর্ঘ ট্র্যাকিং করে এই 3 জন এত ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা রাজাকে মারতে রাজি হলো না। এটা শুনে সোনম খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ সে জানত এটা শেষ সুযোগ যখন সে রাজাকে মারতে পারে, না হলে এই ট্রিপের পর তাকে রাজার সঙ্গে ইন্দোর ফিরে যেতে হবে। তাই সোনম রাজাকে মারার জন্য তাদের 20 লাখ টাকা অফার করল। লোভে তারা রাজাকে মারতে রাজি হয়ে গেল। তারপর বাসডং জলপ্রপাত থেকে 2 কিমি আগে সোনম ছবি তোলার ছল করে থেমে গেল, কিন্তু এখানেও সুযোগ পাওয়া গেল না। সোনম খুব চতুরভাবে রাজার ফোনটা বন্ধ করিয়ে দিল। ওর ফোনে আসা কলের কারণে রাজার তার পার্সোনাল টাইম বিঘ্নিত হচ্ছে বলে। সোনমের উদ্দেশ্য না জেনে রাজা নিজের ফোনটা বন্ধ করে দিল। প্ল্যান অনুযায়ী তারা ডং ফলসে পৌঁছল, যা একদম শুনশান ছিল। রাজা সেলফি পয়েন্টে একাই ছিল। সোনম ওকে বিভ্রান্ত করার জন্য ওর সামনে দাঁড়িয়ে গেল, ওর সঙ্গে অজুহাত করে কথা বলা শুরু করল। সে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল, তাই সুযোগ পেয়ে বিশাল 2 হাত দিয়ে দা দিয়ে পুরো শক্তি দিয়ে রাজার মাথার পেছনে জোরালো আঘাত করা হলো, যার ফলে রাজা মাটিতে পড়ে গেল। পরের আঘাত আনন্দ এবং শেষবার আকাশ দেবে। এই আঘাতগুলো এত নির্মমভাবে করা হয়েছিল যে রাজা সেখানেই মারা গেল। আর তারপর এই 3 জন মিলে তার দেহটা 4 ফুট লম্বা রেলিং থেকে উপরে থেকে খাইয়ে ফেলল। আশ্চর্যের ব্যাপার ছিল যে যখন 2 জুন রাজার মৃত্যুর খবর সোনমের বাড়িতে পৌঁছল, তখন সেখানে রাজ কুশবাহা এসে সোনমের বাবাকে সান্ত্বনা দিতে দেখা গেল। সোনম রাজাকে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু অর্ধেক প্ল্যান তখনও বাকি ছিল, যেখানে তাদের রাজার হত্যাকে ছিনতাইয়ের আকার দিতে হবে, যাতে সোনম কখনোই সন্দেহের তালিকায় নাম আসবে না, বরং একজন ভিকটিম হিসেবে দেখা যাবে। আর এজন্য সোনম 2টো প্ল্যান করে রেখেছিল। প্রথম প্ল্যানে দেখানো ছিল সোনম খাই থেকে পড়ে নদীতে তলিয়ে গিয়েছিল আর সেখান থেকে বেঁচে ফিরে এসেছে। আর দ্বিতীয়টা ছিল সোনমের বয়স আর গড়নের মেয়ের একটা বডি খুঁজে বের করা, বা তাকে মারধর করে এমনভাবে স্কুটির সাথে পুড়িয়ে ফেলা যাতে সবাই ভাবতে পারে রাজার সাথে সোনমেরও খুন হয়েছে। কিন্তু এই প্ল্যান সফল করতে হলে সোনমের গায়েব হওয়া জরুরি ছিল, আর তার আগে সব প্রমাণ মুছে ফেলা দরকার ছিল। তাই আকাশ তার রক্তে লাল শার্টটা খাইয়ে ফেলে দিল। সোনম তার রেইনকোট আকাশকে পরতে দিল। সোনম রাজার ফোনও ভেঙে ফেলে দিল। আর বাকি অপরাধীদের সাথে স্কুটিতে চড়ে এডি ভিউ পয়েন্টে গেল, যেখানে আকাশ সোনমের দেওয়া রেইনকোট ফেলে দিল, কারণ তাতেও রক্ত লেগে গিয়েছিল। সেখান থেকে সোনম আকাশের পেছনে স্কুটিতে বসল, আর আনন্দ রাজার ভাড়া করা স্কুটি সোরাহে রেখে এলো। তারপর বিশাল সোনমকে একটা বুরকা দেয়, সেটা পরে সে পুলিশ বাজারে গেল। সেখান থেকে ট্যাক্সি নিয়ে গুয়াহাটি পৌঁছালো। তারপর বাস বদল করে শিলিগুড়ি গেল, তারপর বাস বদল করে পাটনা, আর সেখান থেকে ট্রেনে চড়ল লখনৌ। মানে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার আর উত্তরপ্রদেশ, এই 4টে রাজ্য থাকতেই সোনম অবশেষে 25শে মে বাসে করে তার নিজের শহর ইন্দোরে ফিরে এসে এক ফ্ল্যাটে লুকিয়ে থাকতে শুরু করল, যা বিশাল সোনমের নামে আগে থেকেই ভাড়া করে রেখেছিল। যখন পুরো দেশ রাজা আর সোনমের খোঁজাখুঁজি করছিল, তাদের নিরাপত্তার জন্য দোয়া করছিল, ঠিক সেই সময় এই নির্দোষ ছেলেটাকে মেরে ফেলার পর সোনম তার নিজের শহরে লুকিয়ে নিজেরই গুম হওয়ার খবর শুনছে আর পড়ছে। সব কিছু সোনমের পরিকল্পনা অনুযায়ী চলছিল। 3 জন অপরাধীও আলাদা আলাদা ট্রেনে করে নিজেদের বাড়ি ফিরে গেছে। এদের সবাইকে মনে হচ্ছিল যে রাজাকে যেই জায়গা থেকে ফেলে মারা হয়েছে ওখান থেকে তার লাশ কখনোই পাওয়া যাবে না, আর যদি মাস কয়েক পরও পাওয়া যায় তাহলে এতটাই নষ্ট হয়ে যাবে যে তাকে চেনা অসম্ভব হয়ে যাবে। তারপর কিছু মাস পর সোনম কিডন্যাপিং দেখিয়ে ভিকটিম হয়ে সবার সামনে চলে আসবে।
কিন্তু মেঘালয়ের পুলিশ আর স্থানীয়দের সাহায্যে রাজার লাশ দ্রুতই ধরা পড়ল। আর গল্পে মোড় তখন এলো যখন মেঘালয়ের স্থানীয় মিডিয়া গাইডের ইন্টারভিউ নিল। তিনি বললেন রাজা আর সোনম সহ আরও 3 জনকে দেখা গেছে। আর ঠিক তখনই যখন পুরো ষড়যন্ত্রের জাল খুলতে শুরু করল, তখন রাজ কুশওয়াহা সোনমকে বলল ইন্দোর ছেড়ে শিলিগুড়ি চলে যেতে এবং সেখানে গিয়ে মোবাইল রিপেয়ারের অজুহাত তুলে নিজের কিডন্যাপ হওয়ার অভিনয় করতে। পরিকল্পনা অনুযায়ী সোনম যেই মুহূর্তে ইন্দোর থেকে বেরোলো, তখনই সিভিল ড্রেসে পরিচালিত পুলিশের একটি বিশেষ অভিযানে বিশাল আর আকাশ ধরা পড়ে গেল। এই খবর পৌঁছে যায় রাজ কুশওয়াহার কাছে। হঠাৎ ধরা পড়ার ভয়ে রাজ কুশওয়াহা পুরোপুরি প্যানিক করে সোনমকে নির্দেশ দেয়, যেখানেই থাকো সেখান থেকেই সামনে এসে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করো এবং এমন অভিনয় করো যেন কিডন্যাপারদের হাত থেকে কোনোমতে পালিয়ে বেঁচে ফিরেছ। ফলস্বরূপ সোনম গাজীপুরের একটি ঢাবায় লোকজনের সামনে নাটক সাজালো, কিন্তু তার এই চালাকি টিকল না। পুলিশ তাকে সেখান থেকেই গ্রেফতার করে নিয়ে গেল। একে একে সবাই যখন পুলিশের হাতে ধরা পড়ল, তখন এক ব্যক্তি মিডিয়ার সামনে এসে নিজের অজানা অপরাধীর মতো চেহারা দেখানোর চেষ্টা করল। সে ছিল ইন্দোরের সেই ফ্ল্যাটের মালিক সিলম জেমস, যে ফ্ল্যাটে সোনম গোপনে ভাড়া নিয়ে লুকিয়ে থাকছিল। সিলম সাংবাদিকদের সামনে বলেছিল ওই মেয়েটাই এসেছিল, পুরো রেন্ট দিয়ে গিয়েছিল, 2 মাসের ডিপোজিটও দিয়েছিল। আমাদের আর কোনো সমস্যা ছিল না, তাই আমি শুধু বাড়ি দেখিয়ে চলে গিয়েছিলাম। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আসল চমক সামনে আসে 22 জুন, যখন এসআইটি দল সেলম জেমসকে গ্রেফতার করে প্রমাণ গোপন ও নষ্ট করার অভিযোগে। পুলিশ তখন খুঁজছিল সোনামের একটি নিখোঁজ সুটকেস, যেখানে ছিল নগদ 5 লাখ টাকা, গয়না এবং একটি পিস্তল, যেটি দিয়ে প্রথমে রাজাকে গুলি করার প্ল্যান করা হয়েছিল। সোনাম গ্রেফতার হওয়ার পর সিলম জেমস অন্য কার্ড ব্যবহার করে সেই সুটকেস ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলে। শুধু তাই নয়, যে জায়গায় সুটকেস ও সোনামের পোশাক জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ফরেনসিক্স টিম সেখানে গিয়েই তার প্রমাণ পায়। পুলিশ যখন সিলমকে কঠিন জিজ্ঞাসাবাদে নেয়, তখন আরেকটি নতুন নাম সামনে আসে, লোকেন্দ্র তোমার। তদন্তকারীরা জানতে পারে আসলে লোকেন্দ্র তোমারের নির্দেশেই এই প্রমাণ নষ্ট করার কাজগুলো সম্পন্ন হয়েছিল। সিলম সেই ব্যাগটাই জ্বালিয়ে দিয়েছিল যার মধ্যে ছিল 5 লাখ টাকা নগদ, একটি পিস্তল আর কিছু গয়না। কিন্তু এর আগেই লোকেন্দ্র সেই জিনিসগুলো নিজের কাছে নিয়ে রেখে দিয়েছিল। ইন্দোরের সেই ফ্ল্যাটেই, যেখানে সোনাম লুকিয়ে থাকত, একই বিল্ডিংয়ের ফ্ল্যাট ভাড়া দিত সিলম আর লোকেন্দ্র। তাই পুলিশ যখন লোকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে গেল, তখন দেখা গেল তার ফোন বন্ধ, সে পালিয়ে গেছে। তবে বেশি সময় বাইরে থাকতে পারেনি। 23 জুন বিকেলে গোয়ালিয়র থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পুলিশ ভাইরের গার্ড বলবীরকেও সন্দেহভাজন হিসেবে ধরে এমপির অপরাধী অভিযুক্ত করে। পরে তাকে ট্রানজিট রিমান্ডে শিলংয়ে পাঠানো হয়। কিন্তু বড় প্রশ্ন তখনও থেকেই গেল, সেই সুটকেসে আসলে আর কি কি প্রমাণ লুকানো ছিল, আর লোকেন্দ্রের সঙ্গে সোনামের সম্পর্কই বাকি ছিল। এই প্রশ্নের উত্তর তখনও অজানা। প্রতিটি হত্যাকাণ্ডের মতোই এই মামলারও সবচেয়ে বড় প্রশ্ন ছিল মোটিভ। যদি জোর করে বিয়ে দেওয়াকেই এই ঘটনার কারণ ধরা হয়, তবে নিঃসন্দেহে সোনামের বাবা মাই দোষী। কিন্তু সোনামকেও কম দোষী বলা যায় না। বিয়ের মাত্র 11 দিনের মাথায় তার মনে এমন গভীর ঘৃণা জন্মালো সেই ছেলেটির প্রতি, যে ছিল সরল, নিষ্পাপ আর জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য উৎসাহী। চাইলে তো সোনাম বিদ্রোহ করতে পারত, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে পারত, অন্তত রাজাকে সত্যিটা বলে দিত, যাতে রাজাই হয়তো বিয়ে থেকে সরে আসত। কিন্তু না, সে এক বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হল। দিনের পর দিন মিথ্যা হাসি আর ভান করা ভালোবাসার আড়ালে লুকিয়ে রাখল নিজের ভয়ঙ্কর পরিকল্পনা। যখন এই মামলায় রাজ কুশওয়াহার নাম সামনে এলো, তখন বলা হতে লাগল সোনাম আর রাজের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আর পরিবারের আপত্তির কারণেই এই ষড়যন্ত্র। কিন্তু কিছুদিন পরেই জানা গেল আসল ঘটনা একেবারেই ভিন্ন। রাজ কখনোই সোনামকে প্রেমিকা মনে করেনি, বরং দিদি বলেই ডাকত। এমনকি প্রতি রাখি বন্ধনে সোনামের হাতেই রাখি বাঁধত। শুধু তাই নয়, সোনামের সৎ ভাই গোবিন্দও বলেছিল আমার আগে রাজই ওকে রাখি বাঁধত। রাজের পরিবার এবং তার প্রতিবেশীরাও একই কথা নিশ্চিত করেছিল। পুলিশ যখন সোনাম আর রাজকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে, তখন দুজনেই একে অপরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করল। দুজনেই একে অপরকে মাস্টারমাইন্ড বলল। তবে শেষমেশ রাজ স্বীকার করে যে পরিকল্পনার মূল কারিগর সেই, যদিও সে কোনো প্রেমের ব্যাপার স্বীকার করতে রাজি হয়নি।
পুলিশ তখন কল রেকর্ড পরীক্ষা করে দেখতে পায় গত কয়েক মাসে সোনাম অন্তত 200 বার ফোন করেছে এক সঞ্জয় বর্মা নামের ব্যক্তিকে। গুঞ্জন ছড়াতে লাগল এই মানুষটিই নাকি সোনামের প্রেমিক। কিন্তু পরে সোনাম পুলিশকে জানায় সঞ্জয় বর্মা আসলে কেউ নয়, সেটি রাজ কুশওয়াহাই। সে ওই নামেই কন্ট্যাক্ট সেভ করেছিল, তাই ট্রু কলারে সেই নাম দেখাচ্ছিল। অবশেষে পুলিশের কাছে একমাত্র স্পষ্ট মোটিভ দাঁড়ালো জোরপূর্বক বিয়ে। এর বাইরে আর কোনো শক্ত প্রমাণিত কারণ খুঁজে পাওয়া গেল না, তাই সোনাম আর রাজের প্রেমের গুঞ্জনকেও গুরুত্ব দেওয়া হয়নি। এই মামলাটি পর্যবেক্ষণ করছিলেন মেঘালয়ের পুলিশ সুপার। তিনি বলেছিলেন, খুব স্পষ্ট বোঝা যায় ও কারো প্রেমে পড়েছিল, কিন্তু শেষমেশ তাকে অন্য কারো সঙ্গে বিয়ে করতে হয়েছে। সেটা হতে পারে যে কোনো জাতি, যে কোনো ধর্ম বা লিঙ্গের মানুষ। অবাক করার মতো বিষয় হল, এই মামলায় পণ্ডিত অজয় দুবে আগে যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন সেগুলো অনেকটাই মিলে গেছে। সাধারণত প্রেম ঘটিত অপরাধে আমরা দেখি খুনিরা নিজেদের সম্পর্ক মেনে নেয়, এমনকি তারা মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের গর্বও অনুভব করে, ভালোবাসার জন্যই আমি এই কাজ করেছি। কিন্তু এখানে প্রশ্ন ওঠে, সে কি আসলেই নিজের বোনের জন্য এত বড় অপরাধ করল? কোনো ফেভার ছিল যার জন্য রাজ এমন অপরাধে জড়িয়ে পড়ল? ফাইন্যান্সিয়াল দিক থেকে এখনও কোনো শক্ত প্রমাণ নেই। তাহলে কি সোনাম তাকে ইমোশনালি বোকা বানিয়ে শুধু ব্যবহার করেছিল? রাজ কুশবাহা আর সোনাম দুজনেই ছিল ভীষণ চালাক, আর সত্যিটাও তারা দুজন নিজেদের ভেতরেই চেপে রেখেছে, অথচ বাইরে থেকে সব স্বাভাবিক ভান করেছে। এমনকি রাজ কুশবাহাই শ্মশানে কাফন পর্যন্ত কিনে এনেছিল। এমন চতুর অপরাধীদের আসল রহস্য এখনও মাটির নিচেই চাপা পড়ে আছে। এই মামলায় তন্ত্রমন্ত্রের কথাও উঠেছিল। কেউ বলেছিল সোনাম মাঙ্গলিক বোস কাটানোর জন্য রাজাকে বলি দিয়েছে, আবার কেউ দাবি করেছে সে কালো জাদুর জন্যে এই খুন করেছে। যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও মিডিয়ায় খবরগুলো মশলা মিশিয়ে ছাপা হয়েছে। এমনকি এক চ্যানেল দাবি করে বসল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সোনাম আর রাজার পেছনে লাল রঙের একটি গাড়ি তাদের হোটেল পর্যন্ত ফলো করেছে। পরে জানা যায় ওই গাড়িটা আসলে হোটেল মনোহর, আর যেসব ছেলে গাড়ি থেকে নামছিল তারা ছিল হোটেলের কর্মচারী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, সোনামের আইনজীবী যিনি তার পক্ষে দাঁড়াতে চান তিনি প্রকাশ্যে বলেছেন এই মেয়েটা একেবারেই নির্দোষ। যে গল্প সামনে আসছে, যে প্রমাণ দেখানো হচ্ছে, সবটাই ভুল। এটা খুন নয়, হয়তো দুর্ঘটনা হয়েছে, পাহাড় থেকে পড়ে গেছে, অথবা কোনো লোকাল গুন্ডা ছিনতাই করে ধাক্কা মেরে ফেলেছে। আমি যদি কোর্টে দাঁড়াতাম তাহলে এই ছেলে মেয়েদের কেউই কোনো শাস্তি পেত না। এমন বক্তব্য শুনে সাধারণ মানুষের শুধু ক্ষোভই বেড়েছে। বিয়ের আগে থেকেই রাজা তার মাকে এবং বন্ধুদের বলেছিল, সোনাম আমার সঙ্গে কথা বলে না, সময় দেয় না, মনে হয় ওর আমার প্রতি কোনো আগ্রহই নেই। আমরা ব্যবসায় জড়িত থাকলেও আমি চেষ্টা করতাম কথা বলার, কিন্তু সে সবসময় ব্যস্ততার অজুহাত দিত। রাজা বলেছিল কখনো কখনো সে দিনে 11 বার ফোন করত, তবু সোনাম কল ধরত না। অবশেষে রাজার মা নিজেই সোনামকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি এই সম্পর্ক চাও না? কিন্তু সোনাম সৎভাবে সম্পর্ক থেকে সরে আসেনি, বরং ব্যস্ততার অজুহাত দিয়ে সময় কাটিয়েছিল। তারপর হঠাৎ করে রাজাকে ফোন করা শুরু করে, যদিও প্রতিদিন তার সঙ্গে মোটে 5 থেকে 10 মিনিটই কথা বলতো, কারণ আসল সময়টা সে ব্যয় করছিল রাজাকে খুন করার প্ল্যান সাজাতে। এই কেস আমাদের শেখায় অপরাধ শুধু একজনকে মারে না, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে স্পষ্টভাবে না বলাই উচিত, পরিবারকে বোঝানো উচিত, আর প্রয়োজনে যার সঙ্গে বিয়ের কথা চলছে তাকেও সত্যিটা জানানো উচিত, ছেলে হোক বা মেয়ে, যে কেউ। কারণ প্রতিটি খুনি ভাবে তার প্ল্যানই সবচেয়ে নিখুঁত, কেউ ধরতে পারবে না, কিন্তু শেষমেশ ধরা পড়ে যায়। সত্যিটা যাই হোক না কেন, একটা নির্দোষ মানুষকে যেভাবে ধোঁকা দিয়ে ফাঁদ কেটে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, সেই সত্য কখনো পাল্টাবে না। অনেক ভালোবাসা এবং সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।